স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। জাতীয় দল নির্বাচন যেন ছেলের হাতের মোয়া। টানা ১৫ ওডিআইতে ব্যর্থ নাজমুল শান্ত ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও সবশেষ অ্যাওয়ে সিরিজে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কোনো বিশেষ কারণ ছাড়াই বাদ। প্রশ্ন আছে বিশ্বকাপের বছরে সিলেক্টরদের তথাকথিত এক্সপেরিমেন্ট নিয়ে। রিয়াসাত আজিমের রিপোর্ট। বিজয়ের ফেরা, জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়েতে বিবর্ণ বাংলাদেশ, তবে এনামুলের ব্যাটে রান। এরপর বিমানবন্দরে তিনি বললেন, অনেকদিন পরে টিমে আসলাম, আমি প্রতিটা প্লেয়ারের কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম ভাইয়ের কাছ থেকে, রিয়াদ ভাইয়ের কাছ থেকে, জুনিয়রের মধ্যে আফিফ আছে, তাসকিন আছে, মোসাদ্দেক আছে, লিটন আছে। তো এভরিওয়ান আসলে আমাকে খুব ভালো মতো অ্যাকসেপ্ট করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেকদিন পরে এসেছি। সবাই চাচ্ছিল বিজয়ের ব্যাটে রান। প্রধান নির্বাচকও কি সেই লিস্টের মানুষ? ইংল্যান্ড সিরিজের স্কোয়াড দেওয়ার পর অন্তত দল গড়ায় পারফরম্যান্স ছাপিয়ে যে ব্যক্তিগত পছন্দই শেষ মানদণ্ড তা প্রতিষ্ঠিত। একজন ক্রিকেটার ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের সব ব্যাটার ব্যর্থ মেহেদী হাসান মিরাজ ছাড়া তার আগের সিরিজেই দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ১৬৯ রান করেছিলেন। কামব্যাক করার পর ৩ ইনিংসে ২টায় অর্ধশতক করেছিলেন সেই ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি। আবার যিনি ক্রমাগত ব্যর্থ, ১৫ ইনিংসে একটা অর্ধশতক নেই, শেষ ৫ ইনিংসে ২বার জিরোতে আউট হয়েছেন, একবার করেছেন ১, তার ব্যাপারে নির্বাচক প্যানেলের সদয় দৃষ্টি ঠিকই থাকে। জাতীয় দল যখন নির্বাচন করা হয় ব্যক্তিকেন্দ্রিক পছন্দের উপর ভিত্তি করে, তখন সেই দল নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। সেই প্রশ্নগুলোর উত্তর কে দেবে, সেই উত্তরদাতাকে খুঁজে পাওয়া যায় না। লিস্টে ক্রিকেটে বিশ্ব রেকর্ড ১১৩৮ রান করা, বিজয়ের বাদ পড়া তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের মতোই আকস্মিক। তবে তার চেয়েও বড় চমক টানা ব্যর্থ নাজমুল শান্তর জায়গা ধরে রাখা। পর্যাপ্ত সুযোগ তো দূরের কথা, পারফর্ম করেও বাদ পড়েন ক্রিকেটাররা। নান্নুরা চালান এক্সপেরিমেন্ট। অর্থাৎ প্রধান নির্বাচকের কথা কাজের কোনো মিল নেই। শুধু কি তাই, কত কত যে বিনোদন নানা ফরম্যাটের জাতীয় দল ঘোষণায় এবার হবে সেই আলোচনা। সবশেষ টি-20 বিশ্বকাপ দলে আলোচিত সাব্বির রহমান আর সৌম্য সরকার। কোথাও উল্লেখযোগ্য পারফরমেন্স না করেই জাতীয় দলে ঢুকে পড়েন সাব্বির। সৌম্য প্রথমে স্ট্যান্ড বাই, এরপর বিশ্বকাপের মূল দলে। প্রশ্নটা হলো কোন মানদণ্ডে, তারা খেললেনটা কোথায়? সেই উত্তর যেমন আমি আপনি জানি না, সিলেকশন প্যানেলও নিশ্চিত থাকুন জানে না। মনে হয়েছে দলে নিয়েছে, এরপর মন চেয়েছে বাদ দিয়েছে, মন শুধু মন ছুঁয়েছে। কে কোন ফরম্যাটে কি বিবেচনায় জাতীয় দলে জায়গা পাবে আর বাদ পড়বে, এজন্য সেই জাদুবিদ্যা যা বোঝা আম জনতার জন্য দুষ্কর। এই যেমন হুট করে বিশ্বকাপ টি-20 দল থেকে বাদ পড়লেন ইকোনমিক্যাল শেখ মেহেদী। টিমটা দেওয়ার পর আসলে আমি একটু শকড, যে আমি একটু ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এইটা নিয়ে। আনফর্চুনেটলি কি হলো এটা আমি জানি না। আর সিলেকশনটা তো আমার হাতে নাই, আমার হাতে যেটা আছে ইম্প্যাক্ট পারফর্ম করা। তো অল্প সময় একটা প্লেয়ারে কিভাবে চেনা এত ইজি না আসলে। এবার এক ওডিআই খেলিয়েই কাট লিস্টে মাহাদির মতোই স্পিনার নাসুম আহমেদ। একই ঘটনা ঘটেছে ব্যাটার পারভেজ ইমনের বেলায়ও। এক ম্যাচ খেলিয়েই নান্নুর নেতৃত্বাধীন প্যানেল তাকে নিক্ষেপ করে অসীম মহাবিশ্বে। বাদ পড়া দলে ঢোকার যে অদ্ভুত ব্যাখ্যা নানা সময় সিলেকশন প্যানেল আপনাকে আমাকে দেবে, তাতে বিশ্বাস রাখতে গেলে আমরা যা জানি তাও ভুলতে হবে। এই হুটহাট ডিসিশনটা কেন? এক্সপেরিমেন্টের ছেলে খেলায় মেতে থাকার এই কর্মযজ্ঞ কবে সাঙ্গ হবে? ওয়ানডেতে ব্যাটে রান নেই, বিপিএলে ভালো করেছেন, ওয়ানডে দলে টিকে গেছেন। আবার ওয়ানডেতে ভালো করা একজন ক্রিকেটার বিপিএলে রান করতে পারেননি, যেটা অন্য ফরম্যাট টি-20 ফরম্যাট, তাকে ওডিআই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অবাক হবার কিছু থাকবে না, মমিনুল হক টেস্ট ক্রিকেটে ভালো করার কারণে যদি বাংলাদেশের পরবর্তী টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যান। কারণ এখানকার সিলেকশন সব এলোমেলো। একটা টাইম মেশিন থাকলে আরও কত কত জায়গায় অবাক হওয়া সম্ভব, তার একটা প্রিভিউ করে ফেলা সম্ভব ছিল। মেশিনে করে উড়ে গিয়ে দেখে আসতাম কত জায়গায় বিস্ময় আর মজা জমিয়ে রেখেছে সিলেকশন প্যানেল। রিয়াসাত আজিম, ৭১। বিপিএল থেকে ছিটকে পড়ে পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে উড়ে গেছেন সাকিব আল হাসান। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ৫ ম্যাচ খেলবেন তিনি। এমন সুযোগ ছিল তাসকিন আহমেদেরও। মুলতান সুলতান চেয়েছিল বাংলাদেশি পেসারকে, তবে ইংল্যান্ড সিরিজে সেরা অবস্থায় থাকতে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। রহমান পেয়ারের রিপোর্ট। মুশফিকের মতো সলিড ডিফেন্সের ব্যাটার ইয়র্কারে ঘায়েল,
তাসকিনের আগুনে বোলিংয়ের খ্যাতি ছড়িয়ে গেছে ক্রিকেট দুনিয়ায়। বাঘা বাঘা ব্যাটাররাও ওকে সামলাতে খাবি খায়। এবার এই ক্যাচটা দেখুন, তাসকিন এমনই যে কোনোভাবে দলের জন্য অবদান রাখতে চান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন খেলোয়াড়েরই কদর। গেল বছর আইপিএল থেকে ডাক এসেছিল, এবার অফার এসেছে পাকিস্তান সুপার লিগ থেকে, কিন্তু ন্যাশনাল ডিউটি তার কাছে এই সবের ঊর্ধ্বে। তাই ফিরিয়ে দিয়েছেন মুলতান সুলতানের প্রস্তাব। বোর্ড আমাকে দিয়েছিলেন একটা অনারিয়াম, তো সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। তো সামনে আসলে জাতীয় দলে খেলাটাই মেন লক্ষ্য। এখানে যদি কন্টিনিউ খেলতে পারি, ভালো করি, টুডে টুমোরো একসময় অপরচুনিটিও আসবে। দিন শেষে আসলে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করা, তো ওইটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনি হবে। ইনজুরির কারণে বিপিএল এর শেষ ভাগ খেলতে পারেননি। 2 সপ্তাহের বিশ্রামের সময়টাতে উমরাহ পালন করেছেন। মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে এবং 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের আগে কয়েক ম্যাচের জন্য মুলতান সুলতানের হয়ে পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছিলেন। তবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির কথা ভেবে পিএসএল কে না করে দিয়েছেন তাসকিন আহমেদ। যেহেতু আমি একটা নিগেল ছিল, ইনজুরি থেকে উঠতেছি, আমার পুরোপুরি ফিট হওয়াটা ইম্পর্টেন্ট। তো সামনে আরো অনেক সুযোগ আছে ভালো খেলতে পারলে, এটা নিয়েও কোনো আক্ষেপ। সাদা বলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণে বড় হাতিয়ার তাসকিন। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ফলটা বাংলাদেশের পক্ষে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাই পূর্ণ ফিট তাসকিনের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য। কোনো প্রতিপক্ষই সহজ না, তার মধ্যে ইংল্যান্ড তো ওয়ার্ল্ডের সব ফরম্যাটে খুব দারুণ ক্রিকেট খেলতেছে। তো আল্লাহ যদি চায় আমরা সেরা ক্রিকেট খেললে আমাদের সেই অ্যাবিলিটি আছে ওদের সাথে জিতার। সহজ হবে না, বাট তাই বলে তো আর ছেড়ে দিলে চলবে না। আশা নিয়ে যাইতে হবে, নিজেদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করতে হবে। স্পিড তো আসলে ভাই দেখেন, মানে স্পিডের সাথে তো আমি কম্প্রোমাইজ করতে পারবো না, যেহেতু আমি ফাস্ট বলার। মানে অ্যাটলিস্ট যতই সুইং নিয়ে কাজ করি না কেন, ডিসেন্ট পেস 140-র সাথে সুইং করতে পারলে যে কোনো কন্ডিশনে যে কোনো টিমের এগেনস্টে ভালো করা পসিবল। হ্যাঁ, 145 এফোর্ট বল আছে, কিন্তু সেই সাথে 150 করে আমার নিজের একটা ইচ্ছার জায়গা। এবারের পিএসএল এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তিনি। বিপিএল এ এলিমিনেটর থেকে বাদ পড়ে সাকিব পাড়ি দেন পাকিস্তানে। তবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই দলের সাথে যোগ দেবেন সাকিব। রহমান পেয়ার, 71। বিপিএল এর সেরা বোলার হয়েও তানভীর ইসলামের ক্ষুধা মেটেনি এখনো। বাংলাদেশের ক্রিকেটের জন্য যে বড় কিছু করার স্বপ্ন দেখেন এই বাতে অর্থোডক্স। এইচপিতে লম্বা সময় পারফর্ম করলেও জাতীয় দলে ডাক পড়ছে না এখনো। সাকিবের টিপসেই নাকি নিজেকে বদলে ফল পেয়েছেন বিপিএলে। আসলে সর্বোচ্চ উইকেট শিকারী তানভীরের ভাবনা শুনেছেন নাইয়ান বিন জসিম। কেন মুখ বন্ধ করে আছি? কোনো উপায় নেই। আমার পাশে যিনি আছেন তার পাশে থাকলে মুখটা বন্ধ করেই রাখতে হবে, কারণ তিনি বিপিএলে বাঘা বাঘা ব্যাটসম্যানদের মুখটা বন্ধ রেখেছেন। তানভীর ইসলাম এবারের বিপিএলের হাইয়েস্ট উইকেট টেকার। এই সেলিব্রেশনের মানেটা কি একটু শুরুতেই জানতে চাচ্ছি তানভীর। এই সেলিব্রেশনের মানে তেমন কিছুই না। আমি এই সেলিব্রেশনের মুখে আঙুল মানে চুপ থাকো, আর উপরে আঙুল মানে সব কিছু আল্লাহ করে দিচ্ছে। এবারে বিপিএলে 12টা ম্যাচে 17টা উইকেট নিয়েছেন। কার উইকেটটা নিয়ে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করেছে আপনার? আমার সবাই উইকেট পাইতেই একই রকম মনে হয়েছে। সাকিব ভাইয়ের উইকেট পাইলেও আমি যেরকম খুশি হই, আর একজন মনে করেন ট্যালেন্টেড ব্যাটসম্যানের উইকেট পেলেও আমি একই রকম খুশি হই। উইকেট তো উইকেটই। সাকিব আল হাসানের কথা বলছিলেন, আপনিও বাহাতি অর্থোডক্স বোলিং করে থাকেন এবং একই সঙ্গে সাকিব আল হাসানও। তার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়েছে কিনা এবারে বিপিএলে? নিশ্চয়ই কথাবার্তা হয়। ভাইয়ের কাছে যখন আমি বললাম, ভাই আমার বোলিং তো অনেক জোরে জোরে আমি বোলিং করি, এটা কি ভালো না খারাপ, নাকি আমার আরও মনে করেন অন্য কোনো কিছু ট্রাই করতে হবে? তখন সাকিব ভাই বললো যে তানভীর, এখন বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে আসতে বলের আর কোনো ইয়া নেই, তোমার জোরের উপরেই যা কিছু করলে জোরের উপরেই করতে হবে। তুমি বল টান করাইতে চাইলেও জোরের উপরে করাইতে হবে, বল আর্মার করতে হলেও জোরের উপরে করাইতে হবে। তারপর থেকে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে যে না, আমি যখন জোরে বল করতে পারি তাহলে আমি জোরে বলই করবো, জোরের উপর দিয়ে সব কিছু ট্রাই করব। তানভীর ইসলাম নিজেকে কতটুকু প্রস্তুত মনে করছে এই মুহূর্তে? ন্যাশনাল টিমে যদি কল আসে সেই ক্ষেত্রে নিজেকে কতটুকু প্রস্তুত মনে করছে? আমি মনে করি আমি সবসময় প্রস্তুত, কিন্তু আমার সবসময় একটু খারাপ লাগে যে আমি বাংলাদেশের এসপি টিমে আমি লাস্ট 4 বছর পর্যন্ত ছিলাম, ক্যাম্প করছি, আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু দিতে পারিনি। মানে এই দিক থেকে যখন ভাবি যে আমার পিছনে বাংলাদেশ বিসিবি এত টাকা ইনভেস্ট করতেছে, কিন্তু করছে, আমি এখন পর্যন্ত কিছু করতে পারি নাই।
মানে এই জিনিসটা যখন ভাবি তখন খারাপ লাগে যে না আমার কিছু করতেই হবে বাংলাদেশ টিমের জন্য যদি আমি সুযোগ পাই কখনো। এর মধ্যে কেউ কথা বলেছে কিনা টিম ম্যানেজমেন্টের কেউ যে হ্যাঁ আমাদের বিবেচনায় আছেন আপনি, কিংবা আমরা চিন্তা করছি, এই ধরনের কোনো কথাবার্তা হয়েছে কিনা বা প্রস্তুত থাকতে বলা হয়েছে কিনা? হ্যাঁ, লাস্ট 2-1 বছর পর্যন্ত এই জিনিসটা আমি শুনতেছি, আমাকে অনেকেই বলছে যে প্রস্তুত থাকো, যে কোনো সময় তোমাকে ডাকা হবে। আমি আল্লাহর কাছে একটা জিনিসই বলি যে আল্লাহ এমন যেন না হয় যে ন্যাশনাল টিমে ঢোকার পরে 1-2টা ম্যাচ খেলার পরে বাদ পড়ে যাবে, এমন যদি না হয়। এমন হইলে আমাকে তুমি ন্যাশনাল টিমে নিও না, আমার দরকার নাই ন্যাশনাল টিমে খেলা। যদি আমি এমন হইতে পারি যে আমি ন্যাশনাল টিমে খেলছি এবং ধারাবাহিকভাবে 2-3 বছর 5 বছর বাংলাদেশ টিমে সার্ভিস দিতে পারবো, এরকম যদি হয় তাহলে আল্লাহ তুমি আমাকে ন্যাশনাল টিমে কল করাই, না হলে করাইও না। আর আমি তো আমার সর্বোচ্চ দিয়ে হার্ডওয়ার্ক করতেই আছি যেন কিছু ভালো কিছু করতে পারি। তানভীর ইসলাম লম্বা সময় ধরে একটা সুযোগের অপেক্ষায় আছেন ন্যাশনাল টিমের, এবং তার স্বপ্ন হচ্ছে যদি তিনি সুযোগ পান তিনি বাংলাদেশের ক্রিকেটকে লম্বা সময় ধরেই সার্ভ করতে চান। তার স্বপ্নটা নিশ্চয়ই খুব দ্রুতই পূরণ হতে যাচ্ছে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের নামে বানানো হয়েছে জামালপুর স্টেডিয়াম। দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামের চারপাশ দেখলেই চোখ জুড়িয়ে যায়, কিন্তু অযত্ন আর অবহেলায় পড়ে আছে মাঠ। অসামাজিক কর্মকাণ্ড আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে স্টেডিয়ামটা। অনুশীলন করতে এসে খেলোয়াড়রাও পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। জামালপুর থেকে আরও জানাচ্ছেন অনিক জাবের। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের নামেই জামালপুর স্টেডিয়াম। দৃষ্টিনন্দনের চারপাশ দেখলেই চোখ জুড়িয়ে যাবে যে কারো। গেট পেরিয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখ আটকে যায় কাশ বনে। সর্ষের ভিতরেই যে ভূত আছে। জোড়ায় জোড়ায় কাপড় বেরিয়ে আসছে কোথা থেকে। খেলাযুগের ক্যামেরার সার্বক্ষণিক নজর সেদিকে। খেলার মাঠ নাকি বিনোদন পার্ক এটা, এই চিন্তা যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখন ৭১-এর ক্যামেরা দেখে ছুটে এলেন মাঠে নিয়মিত অনুশীলন করা এক তরুণ ক্রিকেটার। জানালেন চাঞ্চল্যকর তথ্য। আসলে এখানে অনেক অসামাজিক কাজকর্ম হয়, রাতের আধারে অনেক অসামাজিক কাজকর্ম হয়। আমরা আসি, আমাদের এই ভাই ব্রাদার কিছু ক্লোজ বড় ভাইরা থাকে, এই জন্য কিছু বলতে পারি না, এই জন্য আর কি আপনাদেরকে ইনফর্ম করা। আসি দেখি কিছু, আর ওরকমভাবে বলি না কাউকে, কি বলবো, বলার তো আসলে কিছু নাই। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানিয়েছেন অসামাজিক কাজ সহ সন্ধ্যা হলেই এক গোষ্ঠী এখানে বসায় মাদকের আড্ডা। জেলা ক্রীড়া সংস্থা সব জেনেও যেন অসহায়। পরিবার সহ কাশ বনের সৌন্দর্য উপভোগ করতে এসে বিব্রতকর অবস্থায়ও পড়তে হয় অনেককে। এখানে মানুষজন ঘুরতে আসে, প্রাকৃতিক দৃশ্য নিতে আসে, তবে সেটা তো এক একজনের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ইচ্ছা স্বাধীনতার উপর নির্ভর করে। তো আপনার অনুসন্ধান করে জানতে পারবেন বিষয়টা। তবে কর্তৃপক্ষের উচিত খেলাধুলার মধ্যে একটু নজর দেওয়া উচিত। সর্ষের ভিতরের ভূত দেখতে টিম খেলাযোগ কাশ বনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আকস্মিক ক্যামেরা দেখে অনেকেই হতভম্ব। পরিবার নিয়ে ঘুরতে আসা কিছু অভিভাবক জানালেন তাদের সমস্যার কথা। একটা সুন্দর জায়গা, আমরা এখানে উপভোগ করতে আসি, কিন্তু কোনো ভ্যাকেটে ছেলে এবং কি কোনো ছাত্রছাত্রীদেরকে যেন ডিস্টার্ব না করা হয়, এর কর্তৃপক্ষ যেন এটা একটু খেয়াল রাখে। প্রকৃতি আর আকাশের বিশালতা দেখতে দেখতে বড় না হলে মানুষ কখনো উদার হতে পারে না। কোটি টাকা খরচ করে এত সুন্দর স্টেডিয়াম বানানো হয়েছে যাদের জন্য, তারাই যদি এই মাঠ ব্যবহার করতে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয় তাহলে এই অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসবে কিভাবে? অনিক জাবের, ৭১। লিওনেল মেসির বেতন কমাতে চায় পিএসজি, আর তাই চুক্তি নবায়নের প্রস্তাব নাকচ করে দিয়েছে আর্জেন্টাইন তারকা। ওদিকে মেসির বাবা ও এজেন্ট হোর্হেকে দেখা গেছে বার্সেলোনায়। কাতালানদের সাথে আলোচনার গুঞ্জন থাকলেও এক কথায় সেই সম্ভাবনাও নাকচ করে দিয়েছে হোর্হে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বার্সেলোনার এল প্রাত এয়ারপোর্ট। একসময় এখানে লিওনেল মেসি কিংবা তার বাবা হোর্হে মেসিকে দেখা ছিল নিত্য ব্যাপার। তবে সেখানে এবার হোর্হের উপস্থিতি গরম খবরের সম্ভাবনা জাগায়। তাই তো এয়ারপোর্টেই ওকে ঘিরে ধরে সংবাদকর্মীরা। এখন কেন এলেন বার্সায়? মেসি তার প্রাণের শহরে কি তবে সত্যিই সামনের সামারে ফিরছেন? আমার মনে হয় না মেসি আর কখনো বার্সেলোনার হয়ে খেলবে। কোনো শর্ত পূরণ হয়নি, তাদের সাথে কোনো আলোচনায়ও বসিনি, কোনো প্রস্তাবও পাইনি। কদিন আগে মেসির ভাই মাতিয়াসও এমন কথাই বলেছেন।
অথচ মেসি বার্সা ছাড়ার পর বিভিন্ন সময় ক্লাবটার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আর্জেন্টাইন কিংবদন্তিকে ক্যাম্প নুতে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেন। তবে সেই ইচ্ছা কতটা বাস্তব আর কতটা লোক দেখানো ভণ্ডামি তা নিয়ে ভাবার সময় এসেছে। এদিকে পিএসজি মেসিকে রেখে দেওয়ার কথা বললেও ফরাসি দৈনিক এল ইকুইপ জানাচ্ছে প্যারিসিয়ানরা বেতন কমাতে চায়, আর সেই প্রস্তাবে মেসি রাজি নয় মোটেও। তাই এই ক্লাবে আরও একটা সিজন থেকে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত। আর সে কারণেই মেসির বর্তমান পজিশনটা বেশ গোলমেলে। পিএসজির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনেই। তার বাবার বক্তব্যের পর সম্ভাব্য গন্তব্যের তালিকা থেকে বাদ পড়েছে বার্সেলোনা। তাই ভবিষ্যৎ এখন একেবারেই অস্পষ্ট। আপাতত সামনে মেসির 3টা সম্ভাবনা। প্রথমত, পিএসজি বেতন কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসলে মেসিও সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেন। সেটা না হলে সাড়া দিতে পারেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের ডাকে, অথবা গ্রহণ করতে পারেন মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি ক্লাবের প্রস্তাব। তবে পিএসজি যদি ছাড়তেই হয়, ফুটবল প্রেমীরা হয়তো ওকে সৌদিতেই দেখতে চাইবে, কারণ তবেই আরও একবার দেখা মিলবে মেসি রোনালদো দ্বৈরথের। অবশ্য সে পর্যন্ত যেতে পাড়ি দিতে হবে আরও অনেকটা গোলমেলে পথ। খালিদ জামিল, একাত্তর।